এশিয়া কাপের শিরোপা জিতে উৎসবে মাতবে বাংলাদেশ, প্রত্যাশা ক্রিকেট প্রেমী কোটি বাঙালির। ফাইনালে ভারতকে হারিয়ে ইতিহাস গড়তে চায় টাইগাররা। মার্কিন নির্বাচনের মনোনয়ন লড়াইয়ে সুপার স্যাটারডেতেও হিলারি ও ট্রাম্পের আধিপত্য। রিপাবলিকান প্রার্থী রুবিও ও কাসিচকে সরে দাঁড়াতে বললেন ক্রুজ ও ট্রাম্প। তুরস্কে পত্রিকা অফিসে সরকারি নিয়ন্ত্রণের ঘটনায় সংঘর্ষ অব্যাহত। গণমাধ্যমের স্বাধীনতার প্রতি সম্মান জানাতে আঙ্কারার প্রতি ইইউর আহ্বান। এবং যুদ্ধবিরতির প্রথম সপ্তাহে সিরিয়ায় নিহত 135। আসাদকে ক্ষমতা ছাড়ার আহ্বান সৌদি আরবের। যুদ্ধবিরতি সিরিয়াকে রাজনৈতিক সমাধানের দিকে এগিয়ে নেবে মন্তব্য বিশ্লেষকদের। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছি আমি শেখ জায়েদ। শুরুতে এশিয়া কাপ ক্রিকেটের খবর। এশিয়ার ক্রিকেটে শ্রেষ্ঠত্বের লড়াইয়ে আজ ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। জয় পেলে প্রথমবারের মতো স্বপ্নিল ট্রফি উঠবে টাইগারদের হাতে। দু দলের এই মহারণের আগে প্রতিপক্ষকে এগিয়ে রাখলেও নিজের দলের প্রতি আস্থা আছে মাশরাফির। দেশকে শিরোপা জয়ের আনন্দে ভাসাতে মাঠে নিংড়ে দিতে চান নিজেদের সবটুকু। নিজেদের চেনা মাঠে খেলা হওয়ায় বাংলাদেশের বিপক্ষে খেলাটা চ্যালেঞ্জিং হবে বলে মনে করছেন ভারতের কোচ রবি শাস্ত্রী। মিরপুরে দু দলের ম্যাচটি শুরু হবে সন্ধ্যা 7:30টায়। বাংলাদেশ ভারত মুখোমুখি মানেই যেন আগুনে লড়াইয়ের আভাস। এই লড়াই ঘিরে বাড়তে রোমাঞ্চ ছড়াচ্ছে মিরপুরের গগন জুড়ে। কিন্তু ম্যাচের আগে দু দলের ক্রিকেটারদের মাঝে দেখা গেল সৌহার্দ্যের বাতাবরণ। পাকিস্তানের বিপক্ষে অবিস্মরণীয় জয় তুলে নেয়ার পর টাইগারদের উৎসব আপাতত স্থগিত। শেষ গর্জনে আকাশ বাতাস প্রকম্পিত করে এশিয়া কাপের ট্রফিতে চুমু খাওয়ার অপেক্ষায় মাশরাফিরা। টুর্নামেন্টের শুরুটা ভারতের বিপক্ষে হার দিয়ে হলেও শেষ 3 ম্যাচে নিজেদের সামর্থ্য প্রমাণ করেছে টিম বাংলাদেশ। তাই ফাইনালে অভিজ্ঞ ভারতকে এগিয়ে রাখলেও মাশরাফির আস্থা দলীয় ঐক্যে। বাংলাদেশের ফাইনাল ম্যাচ অবশ্যই, কিন্তু এখানে ক্লিয়ারলি ইন্ডিয়া ফেভারিট, এটা খুবই সবাই জানে। সো এখানে আলাদা করে চিন্তা করার কোনো সুযোগ নেই। আমরা যেটা করতে পারি যে আমরা অ্যাজ এ টিম হিসাবেই খেলছি। লাস্ট 2টা ম্যাচ জিতেছি, দেখেন আমরা অ্যাজ এ টিম হিসাবে খেলেছি। সো অবভিয়াসলি এই মুহূর্তে আমাদের টিম ইউনিটিটা খুব ভালো আছে এবং আমরা সেটাকেই রাখতে চাই। ভালো সুযোগ আছে, সবকিছুই আমাদের ফেভারে আছে, যেমন দর্শক বলেন, মাঠ বলেন। এশিয়া কাপের পুরোটায় আলোচনায় ছিল মিরপুরের উইকেট। যদিও রং পাল্টে এখন তা কথা বলছে ব্যাটসম্যানদের পক্ষে। তাই ভারতের লম্বা ব্যাটিং লাইন আপের কথা বিবেচনায় রেখে টাইগার একাদশে দেখা যেতে পারে 4 পেসার। উইকেট অবশ্যই ম্যাটার করে, কারণ ক্রিকেটটা অনেকটা উইকেটের উপরেই খেলা। বাট স্টিল আপনাকে ওই জায়গায় বোলিং করতে হবে, আপনাকে ভালো করেই এখানে আসতে হবে। সো আমি ক্রেডিট শুড গোস টু আওয়ার পেস বোলার। অন্যদিকে এখন পর্যন্ত টুর্নামেন্টের সেরা দল ভারতের ক্রিকেটাররা আছেন দারুণ ছন্দে। রোহিত শর্মা, কোহলিরা যেমন ব্যাটে রান পাচ্ছেন, তেমনি অভিজ্ঞ নেহরার সঙ্গে হার্দিক পান্ডেও দেখাচ্ছেন চমক। কিন্তু খেলাটা হবে স্বাগতিকদের মাঠে, যেখানে দর্শকদের সমর্থনটাও বড় একটা ব্যাপার। যদিও এসব ভাবনায় নেই ভারতের। বাংলাদেশের বিপক্ষে প্রথম ম্যাচটা কঠিন ছিল, ফাইনালও চ্যালেঞ্জিং হবে, কেননা বাংলাদেশ তাদের পরিচিত মাঠে খেলবে এবং দর্শকদের সমর্থন পাবে। তবে এসব নিয়ে আমরা ভাবছি না, সেরা দলটাই ফাইনালে জিতবে। বাংলাদেশ ভারত লড়াই মানেই ঘুরে ফিরে আসে মেলবোর্ন। এশিয়া কাপের ফাইনাল হতে পারে টাইগারদের সেই ক্ষত ভোলার একটা উপলক্ষ। আবারও এশিয়া কাপের ফাইনাল, টাইগারদের সামনে সুযোগ আক্ষেপ ঘোচানোর। ভারতকে হারাতে পারলে শুধু এশিয়ার শ্রেষ্ঠত্বই না, ওয়ার্ল্ড টি-20তে শতভাগ আত্মবিশ্বাস নিয়ে যাবে বাংলাদেশ। সেই সঙ্গে সাকিব, মুশফিকরাও নিশ্চয়ই চাইবে মাশরাফিকে একটি বড় ট্রফি উপহার দিতে। মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম থেকে সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ, ঢাকা। বাংলাদেশ দলের অধিনায়কত্ব, তারুণ্য আর মাঠের পারফরমেন্স সবকিছু নিয়ে আশাবাদী শিক্ষক, লেখক, ব্যবসায়ী থেকে শুরু করে বিভিন্ন ক্ষেত্রের প্রতিষ্ঠিত ব্যক্তিরা। তাদের প্রত্যাশা আজ মাঠে ভালো কিছু করবে বাংলাদেশ দল। 16 কোটি মানুষের প্রায় সবাই আবেগ আপ্লুত। মাশরাফির ব্যাপারে আর কি বলবো, আমরা এত সৌভাগ্যবান যে আমরা এমন একজন ক্যাপ্টেন পেয়েছি যার তুলনা একমাত্র সে নিজেই। কে এত বড় স্বপ্ন 1-2 জন রাজনীতিবিদ ছাড়া এই জাতিকে আর কেউ দেখাতে পারেনি। এত বড় স্বপ্ন নিয়ে আজকে দেখো গোটা দেশ মনে হয় আর আজকে কিছু নাই। তাদের মধ্যে একটা জিনিস আমার দেখা যাচ্ছে, মানে জেতার একটা যে মানে আকাঙ্ক্ষা তাদের মধ্যে সৃষ্টি হয়েছে। আমার বিশ্বাস এইটাই আমাদেরকে
ম্যাচ জেতার জন্য একটা বড় ভূমিকা রাখবে। বিশ্ববিদ্যালয়ের ছেলেমেয়েরা সবাই আজকে অধীর আগ্রহ অপেক্ষা করছে একটা বিজয় দেখার জন্য। এবং মার্চ মাস আমাদের স্বাধীনতার মাস, এখানে আমরা তো বিজয়ী দেখতে চাই। সেমিফাইনালে যে খেলার তারা যে চ্যালেঞ্জের মোকাবেলা করে তারা জয়যুক্ত হয়েছে, এটি তাদেরকে আজকে বিজয় নিয়ে আসবে, এতে কোনো সন্দেহ নেই। উচ্ছ্বাসটা বেড়ে গেছে এই কারণে যে বাংলাদেশের সাম্প্রতিক পারফরমেন্স, মানে গত 1.5-2 বছরে বাংলাদেশ যে পারফর্ম করছে, সেই কারণে এখন আমাদের প্রত্যাশার লেভেলটা এমন জায়গায় চলে গেছে যে আমরা মনে করি যে পৃথিবীর যে কোনো দলকে আমরা যে কোনো দিন হারাতে পারি। টাইগারদের উৎসাহ দিতে মিরপুরের মাঠে উপস্থিত হবেন হাজার হাজার দর্শক। যারা সামনে থেকে খেলা দেখতে পারছেন না তারাও পিছিয়ে নেই, মাঠের বাইরে বসে উৎসাহ দিতে প্রস্তুতি নিচ্ছেন কোটি কোটি ক্রিকেট পাগল দর্শক। মাহমুদ রাকিবের রিপোর্ট। টিএসসি মোড়ে 5 বছর ধরে সকাল থেকে মাঝ রাত পর্যন্ত চা বিক্রি করে আসছেন জাকির হোসেন। তবে আজ সন্ধ্যা নামতেই জাকির তার দোকান বন্ধ করে বাসায় ফিরবেন, কারণ এশিয়া কাপের ফাইনাল। দোকানদারি 7টা পর্যন্ত করবো, এবার দোকানদারি বন্ধ করবো। কেন? খেলা দেখবো বাংলাদেশে। কি মনে হয় কারা জিতবে? বাংলাদেশ। জাকিরের মতো কাঙ্ক্ষিত জয়ের প্রত্যাশা জানালেন রিকশা চালক মোজাম্মেলও। অন্য সময় চলে 10টা বা 11টা বন্ধ, এখন মনে যে খেলা দেখার জন্য খেলা শুরু হওয়ার আগেই গেড়ে চলে যাব, তারপর যা খেলা দেখবো। 16 কোটি মানুষের আবেগ তো আর বৃথা যেতে পারে না। আজকে আমরা নিশ্চয়ই জিতবো। ক্রিকেট এখন 16 কোটি মানুষের আবেগের সাথে জড়িয়ে। মাঠে গিয়ে খেলা দেখার টিকিট না পেলেও সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের এক একটি হলে যেন হয়ে উঠবে মিনি মিরপুর স্টেডিয়াম। এখানে আমাদের প্রজেক্টর সেট করা হবে এবং আমরা খুবই উচ্ছ্বসিত খেলাটা দেখার বিষয়ে। যারা আমরা টিকিট পাইনি তারা আমরা হলেই খেলা দেখব, এবং আমাদের একটি আয়োজন আছে যে আজকে যদি বাংলাদেশ জিতে যায় তাহলে আমরা সকলেই দলবদ্ধভাবে বিজয় মিছিলে অংশগ্রহণ করব। সবসময় তো প্রার্থনা করছি যাতে আমরা খেলা দেখা শেষে আমরাও যাতে একটা বিজয় মিছিল করতে পারি। এবার আমরা ইন্ডিয়াকে কাঁদাবো অবশ্যই। মাশরাফির জন্য হলো যাতে বাংলাদেশ জিতুক, মাশরাফির হাতে যাতে একটা কাপ পৌঁছুক, এটা আর কি আমাদের সবার ইচ্ছা প্রত্যাশা। শ্রীলঙ্কা পাকিস্তান ওদেরকে হারায় দিছে, তাহলে ইন্ডিয়াও পারবে না। মাঠে শুধু 11 জন খেললে আমরা পুরো 16 কোটি মানুষ বাংলাদেশকে সাপোর্ট করব, যাতে আমরা এশিয়া কাপটা প্রথমবারের জন্য ঘরে নিতে পারি। অ্যাটলিস্ট আমাদের গ্ল্যাডিয়েটর মাশরাফির জন্য হলে আমরা এবার এশিয়া কাপটা জিততে চাই। র্যাঙ্কিং একক ডাজন্ট ম্যাটার, ইন্ডিয়াকে আমরা আজ হারাবই। শাহবাগ মোড়ে বসানো নতুন উঁচু টিভি স্ক্রিন ঘিরেও খেলা দেখতে সন্ধ্যার পর হাজারো মানুষের ঢল নামবে বলে মনে করছেন ক্রিকেট প্রেমীরা। শাহবাগে খেলা দেখা হবে বিগ স্ক্রিনে, এটা বাংলাদেশে এখন ছোটখাটো একটা মাঠে পরিণত হয়েছে, তো গ্যালারির ওই আনন্দটা এখানেই পাওয়ার চেষ্টা করব। ভারত বাংলাদেশের খেলা যদিও আমি দেখতে পারবো না, কিন্তু তবু রাস্তায় আমি সুন্দরভাবে ডিউটি করবো, জানি মানুষ গিয়ে খেলা দেখতে পারে। বাংলাদেশ দল যাতে জিততে পারে এটা আমরা আশা করি, এবং এটা যদি হয় তাহলে আমাদের ডিউটিটা সার্থক। আমরা আশা করি যে বাংলাদেশ আজকে জয়লাভ করুক, এটাই আমাদের শুভকামনা। সাকিব মুশফিকরা নিজেদের সেরাটা দিয়ে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতকে হারিয়ে আজকের রাতটা 16 কোটি বাঙালির জন্য স্মরণীয় করে রাখবেন বলে প্রত্যাশা টাইগার ভক্তদের। মাহমুদ রাকিব, সময় সংবাদ, ঢাকা। দর্শক, এই মুহূর্তে মিরপুরে আছেন আমাদের সহকর্মী মাহফুজুল ইসলাম, সরাসরি চলে যাচ্ছে তার কাছে। মাহফুজ, ভারত এবং বাংলাদেশের মধ্যকার সে কাঙ্ক্ষিত এশিয়া কাপের ফাইনাল কিন্তু শুরু হতে এখনো বেশ খানিকটা সময় বাকি, কিন্তু সেই মাঠের বাইরের উত্তাপটি কিন্তু যথারীতি যেমন থাকে হোম অফ ক্রিকেট মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে, সেই উত্তাপটি কিন্তু এই মুহূর্তে ঠিক শুরু হয়ে গেছে। দর্শকরা কিন্তু ইতিমধ্যেই মাঠের বাইরে এসে জড়ো হচ্ছেন, এবং যখনই গেট খুলে দেওয়া হবে, দরজা খুলে দেওয়া হবে, খেলা দেখার জন্য যে ফটক, সে ফটকটি খুলে দেওয়া হবে, তখন কিন্তু তারা ধীরে ধীরে প্রবেশ করবেন। ইতিমধ্যেই আমি দেখতে পেয়েছি যে যারা এই টুর্নামেন্ট সংশ্লিষ্ট যারা কর্মকর্তা তারা ইতিমধ্যেই স্টেডিয়ামে প্রবেশ করেছেন, এবং উল্লেখযোগ্য সংখ্যক দর্শক কিন্তু ধীরে ধীরে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের সামনে জড়ো হচ্ছেন। যে বিষয়টি লক্ষণীয় যে আজকের যেই এই কাঙ্ক্ষিত ফাইনাল, এই কাঙ্ক্ষিত ফাইনালটি কিন্তু বাংলাদেশের অর্জনটি কিন্তু ইতিমধ্যেই দেশ বিদেশে ব্যাপকভাবে স্বনামধন্য হয়েছে। বিশেষ করে প্রথম ম্যাচ ভারতের সাথে হেরে যাওয়ার পর পরের ম্যাচগুলোকে খুব সুন্দরভাবে খেলায় ফিরে আসে বাংলাদেশ, এবং সর্বশেষ ম্যাচে পাকিস্তানকে হারিয়ে একটি এশিয়া কাপের টি-20 ফরম্যাটে প্রথমবারের মতো ফাইনালে ওঠে। এর আগে 2012 সালে পাকিস্তানের সঙ্গে সেই ফাইনালে হারার যেই বেদনা, সেই বেদনা কিন্তু এতদিন বয়ে বেড়াচ্ছিল মাশরাফি বাহিনী সহ বাংলাদেশের লাখো কোটি ক্রিকেট ভক্ত। এর আগের আরেকটি বিষয় জানিয়ে রাখি যে বাংলাদেশের সাথে ভারতের টি-20
টি-20তে কিন্তু এর আগে 3বার দেখা হয়েছিল, যেই 3বারের দেখায় কিন্তু 3টিতেই পরাজয় বরণ করেছিল টাইগাররা। কিন্তু পরিসংখ্যানের এই বিচারটি যদি একটু পাশে রাখি, সাম্প্রতিক টাইগারদের পারফরমেন্সটিকে সামনে নিয়ে আসি, তাহলে দেখতে পাবো যে কোনো অংশেই কিন্তু ভারতের থেকে পিছিয়ে নেই বাংলাদেশ, বরঞ্চ কোনো ক্ষেত্রে টাইগারদের পারফরমেন্স ধোনির দলকেও ছাড়িয়ে গেছে। বিশেষ করে আমরা যদি দেখি শ্রীলঙ্কার সঙ্গে টাইগারদের ম্যাচ জেতা কিংবা পাকিস্তানের সাথে ম্যাচ জেতা, এই বিষয়টিকে বাদ দিলে আরও একটি বিষয় যদি বলি যে বাংলাদেশের আজকে টিমটি কেমন হবে, যতটুকু জানতে পেরেছি যে কিংবা যতটুকু ধারণা করা যায় যে বাংলাদেশ অবশ্য উইনিং কম্বিনেশন নিয়ে খেলার চেষ্টা করবে। সেক্ষেত্রে উইনিং কম্বিনেশন থেকে একটু পরিবর্তন হতে পারে, সেখানে হয়তো বা 4টি পেসার খেলানো হতে পারে, এই ধরনের ধারণাগুলো ক্রিকেট সংশ্লিষ্ট মহল থেকে এসেছে। তবে ভারতের দল কিরকম হবে, দল নির্বাচনের ক্ষেত্রে কোনো সুনির্দিষ্ট কিছু কিন্তু পাওয়া যায়নি। তো শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম, হোম অফ ক্রিকেট, বাংলাদেশের হোম অফ ক্রিকেট মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে কিন্তু টাইগার ভক্ত সমর্থকরা ইতিমধ্যে আসতে শুরু করেছেন। শুধুমাত্র যারা খেলা দেখবেন, টিকিট, সোনার হরিণ টিকিট যাদের কাছে আছে, শুধু তারাই নয়, যারা টিকিট পাননি তারাও কিন্তু জড়ো হচ্ছেন ব্যানার, ফেস্টুন সহ। এই মুহূর্তে শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম থেকে এটি ছিল আমার কাছে সর্বশেষ। স্টেডিয়াম এলাকায় বাড়ছে দর্শকদের ভিড়। মিরপুর থেকে আমাদের সহকর্মী মাহফুজুল ইসলাম জানাচ্ছিলেন, মিরপুর থেকে খেলার খবর জানাচ্ছিলেন তিনি। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের মনোনয়ন দৌড়ে সুপার স্যাটারডেতেও নিজেদের আধিপত্য ধরে রেখেছেন হিলারি ক্লিন্টন ও ডোনাল্ড ট্রাম্প। রিপাবলিকানদের 4টি রাজ্যের প্রার্থী বাছাইয়ে 2টিতে টেড ক্রুজ ও 2টিতে ট্রাম্প জয় পেয়েছেন। অন্যদিকে ডেমোক্র্যাটদের 3টি রাজ্যের নির্বাচনে কানসাস ও নেব্রাস্কায় স্যান্ডার্সের কাছে হারলেও লুজিয়ানায় বড় জয়ে ডেলিগেটের সংখ্যা বিবেচনায় এগিয়ে আছেন হিলারি। 2টি করে অঙ্গরাজ্যে জয়ের পর ক্রুজ ও ট্রাম্প দলের পিছিয়ে পড়া মনোনয়ন প্রত্যাশী মার্কো রুবিও ও জন কাসিজকে সরে দাঁড়ানোর পরামর্শ দিয়েছেন। সুপার স্যাটারডেকে ঘিরে যুক্তরাষ্ট্রের 5টি অঙ্গরাজ্যে ছিল নির্বাচনী আমেজ। প্রার্থী বাছাই প্রক্রিয়ায় 2 দলের সমর্থকদেরই স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা গেছে। শনিবারের নির্বাচনে কানসাস ও মেইন অঙ্গরাজ্যে জয় তুলে নিয়ে মনোনয়ন দৌড়ে এগিয়ে থাকা ডোনাল্ড ট্রাম্পের কপালে ভাঁজ ফেলে দিয়েছেন টেক্সাস সিনেটর টেড ক্রুজ। কানসাসে 40 ডেলিগেটের মধ্যে 24 ও মেইন অঙ্গরাজ্যে 19 ডেলিগেটের মধ্যে 12 জনের সমর্থন পান তিনি। সুপার স্যাটারডের এমন সাফল্য বেশ আত্মবিশ্বাসী করেছে টেক্সাস সিনেটরকে। মার্কো রুবিও ও জন কাসিজ মনোনয়ন দৌড়ে থাকায় ভোটের ভাগাভাগিতে ট্রাম্পই লাভবান হচ্ছেন জানিয়ে এই দুজনকে সরে দাঁড়ানোর পরামর্শ দেন ক্রুজ। সামনের রাজ্যগুলোতে ট্রাম্পের সঙ্গেই প্রতিদ্বন্দ্বিতা করতে চাই আমি। রিপাবলিকান সমর্থকদের 65%ই ট্রাম্পকে হিলারির সঙ্গে লড়ার মতো যোগ্য প্রার্থী মনে করেন না। যুক্তরাষ্ট্রে রিপাবলিকানদের পুনর্জাগরণের জন্য অবশ্যই বুঝে শুনে মনোনয়ন দিতে হবে। কানসাস ও মেইন অঙ্গরাজ্যে 9 জন করে প্রতিনিধি জিতে দ্বিতীয় অবস্থানে থাকলেও কেন্টাকি ও লুইজিয়ানায় যথাক্রমে 16 ও 15 প্রতিনিধির সমর্থন পেয়ে জয়ী হন ট্রাম্প। 2টিতেই 14 জন করে ডেলিগেটের সমর্থন পেয়ে ট্রাম্পের পেছনে অবস্থান করছেন ক্রুজ। এ পর্যন্ত রিপাবলিকানদের 19টি রাজ্যের নির্বাচনে 12টিতে জয় পেয়েছেন ট্রাম্প। সামনের পথটা আরও মসৃণ করতে গলার কাটা রুবিওকে সরে দাঁড়ানোর পরামর্শ দিয়েছেন এই আবাসন ব্যবসায়ী। লুইজিয়ানা ও কেন্টাকির ভোটাররা আমাকে দারুণ সমর্থন দিয়েছেন, তাদের ধন্যবাদ। সুপার স্যাটারডেতে রুবিও অনেক পিছিয়ে পড়েছেন। ব্যক্তিগতভাবে বলছি, তার এখন সরে যাওয়াটাই ভালো। তিনি আর প্রতিদ্বন্দ্বিতায় ফিরে আসবেন বলে আমার মনে হয় না। সুপার স্যাটারডেতে ডেমোক্রেটদের প্রার্থী বাছাইয়ে কানসাস ও নেব্রাস্কা ককাসে জিতেছেন ভারমন্টের সিনেটর বার্নি স্যান্ডার্স, আর লুইজিয়ানার প্রাইমারিতে জয় পেয়েছেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিন্টন। 3টি রাজ্যের মোট ডেলিগেট সমর্থনের দিক থেকে এগিয়ে আছেন হিলারি। তবে এইসব হিসেব মাথায় না নিয়ে সামনের দিকে চোখ রাখতে চান তিনি। আমার প্রতি আস্থা রাখার জন্য ডেমোক্রেট সমর্থকদের ধন্যবাদ। সামনের দিনগুলোতে আমি আপনাদের উন্নয়নের সঙ্গী হতে চাই। প্রেসিডেন্ট ওবামার উন্নয়নের ধারাবাহিকতা ধরে রাখতে চাই আমি। জুলাইয়ে দলীয় সম্মেলনে 2 দলই তাদের চূড়ান্ত প্রার্থী মনোনয়ন দেবে। তার আগে নিজের পক্ষে বেশি সংখ্যক প্রতিনিধির সমর্থন পেতে রাজ্যগুলোতে মনোনয়ন প্রত্যাশীদের দৌড়ঝাঁপ শুরু হয়েছে গত 1 ফেব্রুয়ারি আইওয়া অঙ্গরাজ্যের মধ্য দিয়ে। প্রতিটি অঙ্গরাজ্যেই প্রাইমারি কিংবা ককাস পদ্ধতিতে প্রতিনিধি বাছাই অনুষ্ঠিত হচ্ছে। দেলোয়ার হোসেন, সময় সংবাদ। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান মনোনয়ন প্রত্যাশী ডোনাল্ড ট্রাম্প পাকিস্তানের পরমাণু অস্ত্র ভান্ডার বেহাত হওয়ার শঙ্কা প্রকাশ করেছেন। তিনি জানান, প্রেসিডেন্ট নির্বাচিত হলে পাকিস্তানের পরমাণু অস্ত্র ভান্ডার রক্ষায় আফগানিস্তানে সেনা মোতায়েন করবেন। তিনি আরও জানান, এর ফলে পাকিস্তানের পরমাণু অস্ত্র বেহাত হওয়া থেকে রক্ষা পাবে। গত বছর সেপ্টেম্বরে ট্রাম্প বলেছেন, পাকিস্তানকে সামাল দেওয়ার জন্য ভারতকে ব্যবহার করতে হবে। এ কারণে ভারতের সাথে ঘনিষ্ঠভাবে কাজ করা উচিত বলেও মনে করেন তিনি।
আন্তর্জাতিক সময় আরো দেখবেন, ভারতের গুজরাটে 10 জঙ্গি প্রবেশের খবরে রাজ্য জুড়ে সর্বোচ্চ সতর্কতা জারি, বড় ধরনের হামলার আশঙ্কা গোয়েন্দাদের। যুদ্ধবিরতির প্রথম সপ্তাহে সিরিয়ায় অন্তত 135 জন নিহত হয়েছে বলে জানিয়েছে আন্তর্জাতিক পর্যবেক্ষণ সংস্থাগুলো। দেশটিতে স্থিতিশীলতা ফিরিয়ে আনতে বাশার আল আসাদের প্রতি ক্ষমতা ছেড়ে সরে যাওয়ার আহ্বান জানিয়েছে সৌদি আরব। এসব সত্ত্বেও দেশটির রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন রুশ মার্কিন উদ্যোগে চলমান যুদ্ধবিরতি সিরিয়াকে রাজনৈতিক সমাধানের দিকে এগিয়ে নিতে পারে। দামেস্ক প্রদেশের উত্তর পূর্বাঞ্চলীয় আল ওয়াফিদিন গ্রামের বর্তমান চিত্র এটি। সংঘর্ষ চলাকালে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এলাকাটিকে প্রদেশটির ফ্রন্টলাইন বলা হতো। 5 বছরের মধ্যে প্রথমবারের মতো যুদ্ধবিরতি শুরুর পর সেখানকার পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করেছে বলে জানিয়েছে স্থানীয় বাসিন্দারা। 1 সপ্তাহ আগেও মর্টার আর গুলির শব্দে আমরা ঘুমোতে পারতাম না, প্রাণ ভয়ে কেবল এখানে সেখানে ছুটে বেড়াতাম। এখন সবকিছুই শান্ত। তবে ইদলিব প্রদেশের মারাত আল নোমান ও আইন তারমা শহরে আবারও শান্তিপূর্ণ বিক্ষোভ শুরু করেছে সরকার বিরোধী বিদ্রোহীরা। শনিবার অনলাইনে প্রকাশিত এক ভিডিওতে বলা হয়, তারা আবারও 2011 সালের মতো শান্তিপূর্ণ বিক্ষোভ শুরু করতে চাইছেন। আমরা সারা বিশ্বকে এটাই জানিয়ে দিতে চাই যে বিপ্লব এখনো শেষ হয়ে যায়নি। সিরিয়ার জনগণের মুক্তির জন্য আমরা সংগ্রাম চালিয়ে যাব। ওই খুনি রক্তপিপাসু আসাদকে ক্ষমতা থেকে অপসারণ না করে আমরা থামব না। এ অবস্থায় সৌদি পররাষ্ট্রমন্ত্রী আদেল আল জুবেইর ফ্রান্স সফরে গিয়ে এক সংবাদ সম্মেলনে বলেছেন, সিরিয়ার শান্তি ফিরিয়ে আনতে আসাদ সরকারের উচিত এখনই অন্তর্বর্তীকালীন কর্তৃপক্ষের কাছে ক্ষমতা হস্তান্তর করা। ভবিষ্যৎ সিরিয়ায় আসাদের কোনো স্থান নেই বলেও মন্তব্য করেন তিনি। এদিকে সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস সহ বিভিন্ন আন্তর্জাতিক পর্যবেক্ষণ সংস্থা জানিয়েছে, গেল 27 ফেব্রুয়ারি যুদ্ধবিরতি শুরুর পর থেকে এ পর্যন্ত 1 সপ্তাহে সিরিয়ার বিভিন্ন স্থানে সংঘাত আর সংঘর্ষে অন্তত 135 জন প্রাণ হারিয়েছে। এদের মধ্যে 45 জন আইএস সহ বিভিন্ন ইসলামী জঙ্গি দলের সদস্য, 32 জন বেসামরিক নাগরিক, 25 সেনা ও 27 জন কুর্দি বাহিনীর সদস্য রয়েছে। এসব সত্ত্বেও সিরিয়ার রাজনৈতিক বিশ্লেষকরা আশাবাদী। তারা বলছেন, রাজনৈতিক সমঝোতার জন্য সবার আগে প্রয়োজন সরকার ও বিরোধীদের মধ্যে পারস্পরিক আস্থার সম্পর্ক তৈরি করা। যুদ্ধবিরতি কার্যকর হয়েছে 2 বৃহৎ শক্তির চেষ্টায়। এটাই আমাকে আশাবাদী করে তুলেছে, কারণ রাশিয়া ও যুক্তরাষ্ট্র একমত হলে বিশ্বের কোনো সমস্যা হয়ে থাকতে পারে না। আমার মনে হয় 6 মাস থেকে 2 বছরের মধ্যে একটি রাজনৈতিক সমাধানের লক্ষ্যে ঐকমত্যে পৌঁছানো সম্ভব হবে। তবে এক্ষেত্রে দুপক্ষকেই আন্তরিকতা নিয়ে শান্তি আলোচনায় বসতে হবে। এদিকে যেসব বিদ্রোহী সংগঠন রুশ মার্কিন উদ্যোগে সাড়া দিয়ে যুদ্ধবিরতিতে যোগ দিয়েছে, আইএস তাদের সদস্যদের খুঁজে খুঁজে হত্যা করার হুমকি দেওয়ার পর তারা রাশিয়ার কাছে নিরাপত্তার জন্য আবেদন করেছে বলে জানিয়েছেন রুশ বাহিনীর লেফটেন্যান্ট জেনারেল সের্গেই কুরালেঙ্কো। আইএসের হাত থেকে এই বিদ্রোহীদের রক্ষায় রাশিয়া সবকিছু করবে বলেও জানান তিনি। রঞ্জন শুভ্র, সময় সংবাদ। তুরস্কের সর্বাধিক প্রচারিত দৈনিক পত্রিকা জামানের কার্যালয়ে সরকারি নিয়ন্ত্রণে নেয়ার ঘটনায় ইস্তাম্বুলে বিক্ষোভকারীদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর সংঘর্ষ অব্যাহত রয়েছে। সরকারের এই পদক্ষেপে তুরস্কে গণতন্ত্রের মৃত্যু ঘটেছে বলে মন্তব্য করেছেন জামানের সাংবাদিকরা। এই অবস্থায় গণমাধ্যমের স্বাধীনতার প্রতি সম্মান জানাতে আঙ্কারার প্রতি আহ্বান জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। তুরস্কের সর্ববৃহৎ পত্রিকা জামানের কার্যালয় অবরুদ্ধ করে রাখার বিরোধিতা করে শনিবার ইস্তাম্বুলে দ্বিতীয় দিনের মতো বিক্ষোভ হয়। এ সময় মার্কিন সমর্থনপুষ্ট সরকার বিরোধী ধর্মীয় নেতা ফেতুল্লাহ গুলেনের সমর্থকদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর সংঘর্ষ শুরু হলে পরিস্থিতি নিয়ন্ত্রণে টিয়ার গ্যাস ছোড়ে পুলিশ। এতে নারীসহ আহত হয় বেশ কয়েকজন। বিশ্বের কোনো দেশ হঠাৎ করে এমন নিষ্ঠুর সিদ্ধান্ত নিতে পারে না। হিটলার যখন জার্মানির ক্ষমতায় ছিলেন তখনও এমন কাণ্ড ঘটেনি। এই মুহূর্তে মনে হচ্ছে তুরস্কে কোনো ন্যায় বিচার নেই। ইতিহাস সাক্ষী, অত্যাচারী শাসকের শেষ পরিণতি পরাজয়। শুক্রবার সরকার বিরোধীদের পরিচালিত পত্রিকাটির পরিচালনা পর্ষদ পরিবর্তনের নির্দেশ দিয়ে নতুন বোর্ড অব ট্রাস্টি নির্ধারণ করে দেন ইস্তাম্বুলের আদালত। এর পরপরই নিরাপত্তা বাহিনী জামান পত্রিকা অফিসে তল্লাশি চালানোর পাশাপাশি বেশ কিছু মালামাল জব্দ করে কার্যালয়টির নিয়ন্ত্রণ নেয়। এর মধ্যেই শুক্রবার রাতে শনিবারের সংখ্যা প্রকাশ করে পত্রিকাটি। সংখ্যাটিতে শুক্রবার দিনটি তুরস্কের সংবাদ মাধ্যমের জন্য ভয়াবহ অন্ধকার দিনগুলোর একটি বলে উল্লেখ করা হয়। তুরস্কের 6.5 লাখ সার্কুলেশনের পত্রিকাটির ওপর
এমন নিপীড়নের ঘটনায় হতবাক জামানের সাংবাদিকরা। শনিবার রুশ গণমাধ্যম আরটিকে দেয়া সাক্ষাৎকারে জামানের এক সাংবাদিক এরদোয়ান প্রশাসনকে অত্যাচারী সরকার বলে উল্লেখ করেন। এই মুহূর্তে তুরস্কে যা কিছু হচ্ছে সবকিছু সরকারের নির্দেশেই চলছে। দুঃখজনক হলেও সত্যি যে তুরস্কে গণতন্ত্রের পতন হয়েছে। এখানে আইনের শাসন বলে কিছু নেই, মত প্রকাশের স্বাধীনতা নেই। তুর্কি সরকারের এমন সিদ্ধান্তে আমরা অত্যন্ত দুঃখিত, কিন্তু মাথা নত করে বসে থাকবো না। তুরস্কের সংবাদপত্রের উপর এমন দমনপীড়নের খবরে গভীর উদ্বেগ জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। শনিবার জোটের এক বিবৃতিতে তুর্কি সরকারের প্রতি গণমাধ্যমের স্বাধীনতা হরণ না করার পরামর্শ দেয়া হয়। সেই সঙ্গে ইউর সদস্য প্রার্থী দেশটিকে গণতন্ত্রের সব মানদণ্ড নিশ্চিত করার আহ্বান জানানো হয়। আন্তর্জাতিক সম্প্রদায়ের পাশাপাশি বিভিন্ন মানবাধিকার গোষ্ঠীও জামানের কার্যালয় তুর্কি সরকারের নিয়ন্ত্রণ নেওয়ার ঘটনায় নিন্দা জানিয়েছে। এ বিষয়ে অবিলম্বে আঙ্কারাকে তাদের নীতি পরিবর্তনেরও আহ্বান জানায় নিউ ইয়র্ক ভিত্তিক মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়াচ। জামান কার্যালয় অবরুদ্ধ করার ঘটনায় দেশ ও দেশের বাইরে চরম সমালোচনা হলেও এ বিষয়ে তুর্কি সরকারের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি। রিয়াদুল ইসলাম, সময় সংবাদ। ভারতের গুজরাটে 10 জঙ্গি প্রবেশের সন্দেহে রাজ্যে সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে। গোয়েন্দা বিভাগ জানিয়েছে জঙ্গিরা বড় ধরনের হামলা চালানোর পরিকল্পনা করেছে। ধারণা করা হচ্ছে সন্দেহভাজনরা লস্করে তৈয়বার সদস্য। জঙ্গিদের ধরতে চিরুনি অভিযান শুরু হয়েছে। ভারতীয় গোয়েন্দারা আরও জানান, সোমবার শিবরাত্রি উৎসবের আগে অথবা পরে হামলা চালানোর পরিকল্পনা করেছে জঙ্গিরা। তারা সোমনাথ মন্দিরকে লক্ষ্যবস্তুতে পরিণত করতে পারে ভেবে মন্দিরের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। সব বাহিনীর সাথে জরুরি ভিত্তিতে জাতীয় নিরাপত্তা গার্ড এনএসজির সদস্যরাও কাজ করছে। এছাড়াও রোববার সব পুলিশ কর্মকর্তার ছুটি বাতিল করা হয়েছে। ভারতের মহারাষ্ট্রে পরিবারের 14 সদস্যকে হত্যার পর আত্মহত্যা করা হাসনাইন ওয়ারেকার প্রায় 67 লাখ রুপি ঋণ ছিল বলে পুলিশকে জানিয়েছেন হত্যা চেষ্টার পর বেঁচে যাওয়া বোন সুবিয়া। গত 2 বছর ধরে হাসনাইন বেকার ছিল এবং শেয়ার ব্যবসায় ডুবে গিয়েছিল বলেও জানান তিনি। এছাড়াও হাসনাইন তার এক মানসিক ভারসাম্যহীন বোনকে যৌন নিপীড়ন করত, যা পরিবারের সদস্যরা জেনে গিয়েছিল বলেও জানান তিনি। সুবিয়া বলেন, তাদের মা চিৎকার করে বলতে থাকেন তিনি হাসনাইনকে জন্ম দিয়েছেন তাকে না মারতে, কিন্তু হাসনাইন তার মায়ের আকুতিও শোনেননি। গত মাসের 28 ফেব্রুয়ারি পরিবারের 14 সদস্যকে হত্যার পর আত্মহত্যা করে হাসনাইন। নিহতদের মধ্যে তার স্ত্রী, 2 সন্তান, 3 বোন ও বাবা মা রয়েছেন। পাকিস্তানের ইসলামাবাদে অনুষ্ঠিতব্য তালিবান জঙ্গিদের সাথে আফগান সরকারের শান্তি বৈঠক অবশেষে ভেস্তে গেছে বলে জানিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যম বিবিসি। শনিবার এক বিবৃতিতে তালিবান শান্তি বৈঠক বর্জন করে জানায়, গেল বৈঠকের সময় আফগানিস্তান থেকে বিদেশি সেনা অপসারণ এবং তাদের উপর থেকে আন্তর্জাতিক নিষেধাজ্ঞা তুলে দেওয়ার দাবি জানিয়েছিল, কিন্তু এ ব্যাপারে কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। সেই সাথে বিবৃতির মাধ্যমে আফগানিস্তানে বিদেশি সেনা নিধন সহ নতুন করে কঠোর হামলার হুমকি দিয়েছে তারা। এদিকে তালিবানদের বৈঠক বর্জনের পর আফগানিস্তানের সংঘাত সহিংসতা নতুন মাত্রা পাবে বলে আশঙ্কা করছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা। আন্তর্জাতিক সময় আরো যা দেখবেন, লাইসেন্সবিহীন অভিবাসন আইনজীবীদের বিরুদ্ধে মাঠে নেমেছে যুক্তরাষ্ট্র ইমিগ্রেশন। ফি নিয়েও কাজ করেন না যারা, ব্যবস্থা নেওয়া হচ্ছে তাদের বিরুদ্ধে। আরএফএল ওয়াটার পাম্প, পানি দেবে টেনশন নয়। বিতর্কিত পরমাণু কর্মসূচির কারণে জাতিসংঘ আরোপিত কঠোর নিষেধাজ্ঞার আওতায় উত্তর কোরিয়ার একটি মালবাহী জাহাজ জব্দ করেছে ফিলিপিন্স। দেশটির কোস্টগার্ড জানায়, নতুন এই নিষেধাজ্ঞা অনুযায়ী তাদের ওপর জাহাজটি আটকের বাধ্যবাধকতা বর্তায়। এদিকে দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্রের যৌথ সামরিক মহড়া আয়োজনকে ঘিরে কোরীয় উপদ্বীপে তৈরি হওয়া অচলাবস্থা কাটাতে একসঙ্গে কাজ করতে সম্মত হয়েছে চীন ও রাশিয়া। শুক্রবার উত্তর কোরিয়ার মালবাহী জাহাজ জিংটেং সুবিক বন্দরে মালামাল খালাসের পর বন্দর ত্যাগ করতে চাইলে ফিলিপিন্সের কোস্টগার্ড সেটিকে বাধা দেয়। জাহাজটি পরিদর্শন শেষে শনিবার সেটিকে আটক করে ফিলিপিন্স কর্তৃপক্ষ। জাতিসংঘের একটি বিশেষ দল আগামী 3 দিন জাহাজটিতে তল্লাশি চালাবে বলে জানিয়েছে ফিলিপিন্সের পররাষ্ট্র মন্ত্রণালয়।
জাহাজটির 21 জন নাবিককে দেশে ফেরত পাঠানোর ব্যবস্থা করা হবে বলেও জানানো হয়। ফিলিপিন্সের কোস্টগার্ড জানিয়েছে জাহাজটিতে নিষিদ্ধ কোনো পণ্য ছিল না। তবে জাতিসংঘের নতুন নিষেধাজ্ঞা অনুযায়ী উত্তর কোরিয়া থেকে আসা বা তাদের অভিমুখী যে কোনো জাহাজ আটক করে তল্লাশি চালানোর বাধ্যবাধকতা রয়েছে তাদের উপর। জাহাজটিতে মূলত পাম তেলের বীজ রয়েছে। প্রাথমিক তল্লাশিতে জাতিসংঘ ঘোষিত কোনো নিষিদ্ধ বস্তু পাইনি আমরা। জাহাজের নাবিক সহ সব কর্মীরাও আমাদের পূর্ণ সহযোগিতা করেছে। জিংটেং সহ উত্তর কোরিয়ার 31টি জাহাজ জাতিসংঘের নিষেধাজ্ঞার আওতায় রয়েছে। এই জাহাজ আটকের ঘটনায় এখনো কোনো বক্তব্য আসেনি উত্তর কোরিয়ার পক্ষ থেকে। এর মধ্যেই উত্তর কোরিয়ার পরমাণু হামলার হুমকি মোকাবেলায় শুরু হওয়া যৌথ সামরিক মহড়ায় অংশ নেওয়ার জন্য আরও কয়েকটি মার্কিন যুদ্ধ জাহাজ দক্ষিণ কোরীয় উপকূলে পৌঁছেছে বলে জানিয়েছে রুশ গণমাধ্যম RT। গেল বুধবার থেকে শুরু হওয়া এই মহড়া আগামী 20 মার্চ পর্যন্ত চলবে। কোরীয় উপদ্বীপের স্থিতিশীলতা ফিরিয়ে আনতে দক্ষিণ কোরিয়ার সঙ্গে সমন্বয় করে এই মহড়া চালানো হচ্ছে বলে জানায় ওয়াশিংটন। এই ঘটনায় পরিস্থিতি আরও ঘোলাটে হতে পারে বলে মত দিয়েছে চীন ও রাশিয়া। শনিবার রুশ রাজধানী মস্কোয় আয়োজিত এক দ্বিপক্ষীয় বৈঠকে চীনা উপপররাষ্ট্রমন্ত্রী কং জুয়াং ইউ ও রুশ উপপররাষ্ট্রমন্ত্রী আইগোর মরোগুলেভ কোরীয় উপদ্বীপে সৃষ্ট উত্তেজনা নিরসনে আলোচনার উপর গুরুত্ব আরোপ করেন। সঞ্জিতা ইসলাম, সময় সংবাদ। মাত্র এক মাসে অবরুদ্ধ পশ্চিম তীরে প্রায় 100টি ফিলিস্তিনি বসতি ও 90টি স্থাপনা গুড়িয়ে দিয়েছে ইসরায়েলি বাহিনী। ইসরায়েল অধিকৃত অঞ্চলে ফিলিস্তিনিদের সকল অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হবে বলেও ঘোষণা দেয় তেল আবিব। শুধু তাই নয়, নির্মাণাধীন 139টি ফিলিস্তিনি ভবনের কাজ বন্ধ রাখারও ঘোষণা দেওয়া হয়। গেল মাসে ফিলিস্তিনের প্রায় 65,000 একর অঞ্চল জুড়ে এই উচ্ছেদ অভিযান পরিচালনার আদেশ জারি করে ইসরায়েল। শনিবার জাতিসংঘের পক্ষ থেকে জানানো হয়, পশ্চিম তীরের দক্ষিণ নাবলুসের খিরবেত তানা গ্রামে ইসরায়েলের এমন একটি উচ্ছেদ অভিযানে 41টি বসতি গুড়িয়ে দেয় ইসরায়েল, যার ফলে প্রায় 11 শিশুসহ অন্তত 36 জন ফিলিস্তিনি গৃহহারা হয়ে পড়েন। অব্যাহত দমনপীড়ন ও ঢালাওভাবে গ্রেপ্তারের প্রতিবাদে ইসরায়েলের কারাগারে বন্দী 2 ফিলিস্তিনি তাদের অনশন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন। ইসরায়েল সরকারের সহিংস নীতির বিরুদ্ধে তাদের এই নীরব প্রতিবাদ বলে জানিয়েছেন মোহাম্মদ হাসান আল ফাসফাউজ ও দাউদ হাবুব নামের ওই 2 ফিলিস্তিনি। গ্রেপ্তারকৃত 26 বছর বয়সী ফিলিস্তিনি আল ফাসফাউজ গত 20 ফেব্রুয়ারি থেকে ও দাউদ হাবুব 1 মার্চ থেকে অনশন করে আসছেন। আল ফাসফাউসের আইনজীবীর বরাতে গণমাধ্যম জানায়, কোনো বিচার ছাড়াই সম্প্রতি তার কারাবন্দির মেয়াদ আরও 6 মাস বাড়ানোর ঘোষণা দেয় ইসরায়েল সরকার। কারা কর্তৃপক্ষ জানায়, বন্দীরা খাবার গ্রহণ না করায় ক্রমেই তাদের শারীরিক অবস্থার অবনতি হচ্ছে। ইসরায়েলের কারাগারে অন্তত 65,000 ফিলিস্তিনি বন্দী রয়েছেন। অভিবাসন বিষয়ে সহায়তার জন্য ইমিগ্রেশন বোর্ড অব আপিলের লাইসেন্স নেই এমন ব্যক্তি, প্রতিষ্ঠান ও ভুয়া আইনজীবীদের বিরুদ্ধে মাঠে নেমেছে যুক্তরাষ্ট্রের ইমিগ্রেশন কর্তৃপক্ষ। যে আইনজীবীরা পারিশ্রমিক নেয়ার পরও মক্কেলদের প্রয়োজনীয় আইনি সহায়তা করেন না, তাদের ব্যাপারেও ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন নিউ ইয়র্কের সহকারী ডিস্ট্রিক্ট অ্যাটর্নি মেয়ারলিং রিভেরা। নিউ ইয়র্ক থেকে শিহাবুদ্দিন কিশোর পাঠানো তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। যুক্তরাষ্ট্রের অভিবাসন প্রত্যাশীদের সহায়তার নামে ভুয়া প্রতিষ্ঠানের সংখ্যা বেড়ে গেছে। বেআইনিভাবে ইমিগ্রেশন সহায়তায় লিপ্ত ব্যক্তি ও প্রতিষ্ঠান সম্পর্কে সচেতনতা সৃষ্টির জন্য শুক্রবার নিউ ইয়র্কে স্টেট ডিপার্টমেন্টের ফরেন প্রেস সেন্টারে এসব বিষয়ে সাংবাদিকদের অবহিত করেন জেলা অ্যাটর্নির কার্যালয়ের ইমিগ্রেশন বিষয়ক যুগ্ম পরিচালক মেয়ারলিং রিভেরা, নিউ ইয়র্ক ইমিগ্রেশন কোয়ালিশনের আইন বিষয়ক পরিচালক কামিল ম্যাকলার এবং যুক্তরাষ্ট্র সিটিজেনশিপ ও ইমিগ্রেশন বিভাগের নিউ ইয়র্কের পরিচালক ফিলিস কোভেন। ইমিগ্রেশন আবেদনে ভুলের খেসারত সারা জীবন দিতে হতে পারে। আমরা জানি প্রক্রিয়া তাদের জন্য সহজ নয়। যারা নতুন এসেছেন এবং ইংরেজি শিখছেন, প্রতারকরা তাদেরকে ফাঁদে ফেলার চেষ্টা করে। অনেক ভুয়া আইনজীবী আছেন যাদের এ বিষয়ে প্রাতিষ্ঠানিক সনদ নেই। এসব বিষয়ে ইমিগ্রেশন বিভাগ কাজ করছে। প্রতারণার দায়ে ইতোমধ্যেই অনেকে সাজা ভোগ করছেন বলে জানান সহকারী ডিস্ট্রিক্ট অ্যাটর্নি মেয়ারলিং রিভেরা। গত 8 বছরে 4000 প্রতারণার অভিযোগ পাওয়া গেছে। আমাদের প্রধান লক্ষ্য প্রতারকদের বিরুদ্ধে তদন্ত করা এবং এ ধরনের অপরাধ যাতে না করতে পারে তার ব্যবস্থা নেওয়া। এছাড়াও ইমিগ্রেশন কোয়ালিশনের পরিচালক কামিল ম্যাকলার বলেন, বেশিরভাগ দেখা যায় নিজ দেশের মানুষের দ্বারাই প্রতারিত হন অভিবাসীরা। যে কোনো সমস্যা সরাসরি জানাতে অভিবাসীদের জন্য হটলাইন চালু আছে বলেও জানান তিনি। সময় সংবাদ, নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র। স্লোভাকিয়ার সাধারণ নির্বাচনে জয়ী হয়েছে দেশটির বামপন্থী প্রধানমন্ত্রী রবার্ট ফিকো। তবে নির্বাচনে জয়ী হলেও
অভিবাসী নীতি বিরোধী এই নেতা পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠতা হারিয়েছেন। ফলে তৃতীয় মেয়াদে ক্ষমতায় থাকতে হলে তাকে জোট সরকার গঠন করতে হবে। শনিবার 91% ভোট গণনা শেষে দেখা যায় ক্ষমতাসীন দলটি 28.7% ভোট পেয়েছে। ফেকোর প্রধান প্রতিদ্বন্দ্বী লিবার্টারিয়ান ফ্রিডম অ্যান্ড সলিডারিটি সাস 11.5% ভোট রয়েছেন দ্বিতীয় অবস্থানে। নির্বাচনী প্রচারণায় রবার্ট ফিকো স্লোভাকিয়াকে একটি জনকল্যাণমূলক রাষ্ট্র হিসেবে গড়ে তোলার পাশাপাশি শিক্ষার্থী ও বয়স্কদের জন্য বিনা ভাড়ায় ট্রেনে যাতায়াতের সুযোগ করে দেওয়ার প্রতিশ্রুতি দেন। তবে দেশটিতে কোনো মুসলিম শরণার্থী গ্রহণ না করার কথা জানান তিনি। গ্রিস মেসিডোনিয়া সীমান্তে বিপুল সংখ্যক শরণার্থী আটকে পড়ায় চরম মানবিক বিপর্যয় দেখা দিয়েছে। এই পরিস্থিতি মোকাবেলায় মেসিডোনিয়া সরকারের কাছে ওই এলাকায় জরুরি অবস্থা জারির আহ্বান জানিয়েছেন সেখানকার আঞ্চলিক গভর্নর। মধ্য মেসিডোনিয়া প্রদেশের গভর্নর জানিয়েছেন, ইদোমেনি শিবিরে শরণার্থী ধারণ ক্ষমতা 6 থেকে 7,000। তবে গ্রিস মেসিডোনিয়া সীমান্তে কড়াকড়ি আরোপের পর বর্তমানে ইদোমেনি শিবিরে 14,000-এর বেশি শরণার্থী আটকে পড়েছে। ফলে আটকে পড়া শরণার্থীরা মানবেতর জীবনযাপন করছেন। এরই মধ্যে আরও 1,000 শরণার্থী গ্রিসের পিরাইউস বন্দরে এসে পৌঁছেছে। শনিবার প্রাদেশিক গভর্নর ত্রাণ বিতরণ ও শিবির পরিদর্শনের পর পরিস্থিতি মোকাবেলায় সরকারের কাছে জরুরি অবস্থা জারির আহ্বান জানিয়েছেন। ভারতের কাশ্মীরের সাম্প্রদায়িক সম্প্রীতির উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলেন মুসলিম এবং হিন্দু সম্প্রদায়ের মানুষ। 110 বছর বয়সী এক বৃদ্ধার মৃত্যুর পর তার শেষকৃত্য সম্পন্ন করেন ওই এলাকার মুসলিম সম্প্রদায়ের নাগরিক। এমন অসাম্প্রদায়িক উদাহরণ কাশ্মীরে ধর্মীয় সহিংসতা কমাতে সাহায্য করবে বলে মনে করছেন অনেকেই। স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, কাশ্মীরের পুলওয়ামা জেলার 110 বছর বয়সী রূপা দেবীর বার্ধক্যজনিত কারণে মৃত্যু হয়। সে সময় তার 4 সন্তানের কেউ উপস্থিত ছিলেন না। এতে মৃত্যুর পর শেষকৃত্য অনুষ্ঠান সম্পন্ন করা কঠিন হয়ে পড়ে। সে সময় এগিয়ে আসে এলাকার মুসলিম ধর্মাবলম্বীরা। ওই এলাকার প্রায় 100 থেকে 200 মানুষ রাত জেগে বৃদ্ধ রূপা দেবীর শেষকৃত্য সহ সকল কাজ সমাপ্ত করেন। এদিকে মুসলিম ধর্মাবলম্বীরা জানাচ্ছেন, মানবিক দৃষ্টিকোণ থেকে তারা এই কাজ করেছেন। এই পর্যায়ে আবারও জানিয়ে দিচ্ছি আন্তর্জাতিক সময়ের শীর্ষ সংবাদগুলো। এশিয়া কাপের শিরোপা জিতে উৎসবে মাতবে বাংলাদেশ, প্রত্যাশা ক্রিকেট প্রেমী কোটি বাঙালির। ফাইনালে ভারতকে হারিয়ে ইতিহাস গড়তে চায় টাইগাররা। মার্কিন নির্বাচনের মনোনয়ন লড়াইয়ে সুপার স্যাটারডেতেও হিলারি ও ট্রাম্পের আধিপত্য। রিপাবলিকান প্রার্থী রুবিও ও কাসিচকে সরে দাঁড়াতে বললেন ক্রুজ ও ট্রাম্প। তুরস্কে পত্রিকা অফিসে সরকারি নিয়ন্ত্রণের ঘটনায় সংঘর্ষ অব্যাহত। গণমাধ্যমের স্বাধীনতার প্রতি সম্মান জানাতে আঙ্কারার প্রতি ইইউর আহ্বান। এবং যুদ্ধবিরতির প্রথম সপ্তাহে সিরিয়ায় নিহত 135। আসাদকে ক্ষমতা ছাড়ার আহ্বান সৌদি আরবের। যুদ্ধবিরতি সিরিয়াকে রাজনৈতিক সমাধানের দিকে এগিয়ে নেবে মন্তব্য বিশ্লেষকদের। এই ছিল আন্তর্জাতিক সময়ে। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময় নিউজ.টিভি। সঙ্গে থাকুন সময়।